সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 23-15 এই পেপারের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস নেব। আমাদের এই পেপারটির শিরোনাম আধুনিক দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। আমাদের এই পেপারের আজকের যে বিষয়টি আলোচনা করা হবে সেটা চায়না ইন ট্রান্সফরমেশন, দি ন্যাশনালিস্ট রেভলিউশন 1920-21, China under Chiang Kai-shek, the birth of Communist Party, the Kuomintang and Communist Alliance, the rise of Mao Zedong। এই এতগুলো বিষয় আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সাথেই থাকবে, আশা করি আমরা এটা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব 1921 সালে চীনে প্রথম সাম্যবাদী দলের উদ্ভব হয়, যাকে আমরা বলছি সিসিপি বা চাইনিজ কমিউনিস্ট পার্টি, সংক্ষেপে আমরা বলি সিসিপি। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে সবসময়, এরপরে আমরা চাইনিজ কমিউনিস্ট পার্টি শব্দটি ব্যবহার করব না, আমরা সিসিপি শব্দটি ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সিসিপি শব্দটি ব্যবহার করব চাইনিজ কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে, আর কুমিন্টাং পার্টির ক্ষেত্রে আমরা কেএমটি শব্দটি ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1921 সালে চীনে সাম্যবাদী দলের উদ্ভব হয়। তার পূর্বে আমরা চলে যাব 1917 সালে রাশিয়াতে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1917 সালে যে সময়ে রাশিয়াতে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়, এই অক্টোবর বিপ্লব সংগঠিত হওয়ার পরে অক্টোবর বিপ্লবের দ্বারা প্রভাবান্বিত হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা বা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময়ে অর্থাৎ 1917 সালে যে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়, এই বিপ্লবের প্রেক্ষিতেই চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় এই বিপ্লবের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং চীনের বুদ্ধিজীবী সম্প্রদায়ের উপর মার্ক্সবাদ, লেনিনবাদ এবং এই রুশ বিপ্লবের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছিল এবং তাদের সাফল্যে যে প্রভাব বিস্তার করে এরই ফলশ্রুতিতে চীনা সাম্যবাদী দলের উদ্ভব হয়। 1905 সাল নাগাদ আমরা দেখতে পাবো মার্ক্সবাদের সম্পর্কে চীনা সচেতনতা পরিলক্ষিত হয়। এই সময়ে মিন পাও পত্রিকার দ্বিতীয় সংখ্যায় কার্ল মার্কস সম্পর্কে কার্ল মার্কসের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 1908 সালে স্বৈরতান্ত্রিক পত্রিকায় টিএনই পাও ফেডারিক অ্যাঙ্গেলসের ইন্ট্রোডাকশন টু দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এর অনুবাদ প্রকাশিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাঙ্গেলসের অরিজিন অফ দ্য ফ্যামিলি থেকে অংশবিশেষের অনুবাদ উক্ত পত্রিকায় প্রকাশিত হয়। এরপরে আমরা দেখতে পাবো এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়। আমরা ইতিমধ্যে জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1914 থেকে 1917 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চীনকে যে আশ্বাস প্রদান করা হয়েছিল, যদি মিত্র শক্তিবর্গ জয়লাভ করে, মিত্র শক্তিবর্গ যুদ্ধে জয়লাভ করার পরে 1919 সালে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। 1919 সালে যে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়, এই প্যারিস শান্তি সম্মেলনে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এই প্যারিস শান্তি সম্মেলনে তাদেরকে অর্থাৎ এই চীনকে তেমন কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। চীনকে যেহেতু কোনো ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়নি, অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে সেখানে মে 4th মুভমেন্ট নামে একটি মুভমেন্ট এই সময় চীনের লোকজন সংগঠিত করে, বিশেষ করে চীনের ছাত্র সমাজ এই মে 4th আন্দোলনের নেতৃত্ব প্রদান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো 1917 সালে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পরে এবং তার আগেও এই চীনের যে সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল, চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় এই বিভিন্ন গ্রন্থ, বিশেষ করে আমরা দেখতে পাবো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলো পাঠ করার প্রয়োজনীয় বন্দোবস্ত গ্রহণ করেন। যেমন আমরা দেখতে পাবো সেন্ট সাইমনের ইউটোপিয়ান সমাজতন্ত্র, ক্রুপকিন এবং বাকুনিনের স্বৈরতন্ত্র এবং মার্ক্সের বিপ্লবী দর্শন বুদ্ধিজীবী সম্প্রদায়কে, বিশেষত ছাত্র সমাজকে প্রবলভাবে প্রভাবান্বিত করে। 1918 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে চীনের প্রতি রাশিয়ার বন্ধুত্বপূর্ণ মনোভাব অধিকতর প্রকাশিত হয় এবং এই মনোভাবের ফলেই
চীনে অধিকতর মার্ক্সবাদ এবং লেনিনবাদের প্রতি চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় আকৃষ্ট হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ায় চীনের অভ্যন্তরে তার যে সমস্ত বিশেষ অধিকারগুলো ছিল, বিশেষ করে আমরা ইতিমধ্যে জানি যে সমস্ত অসম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এই সমস্ত অসম সন্ধির মাধ্যমে আমরা দেখতে পাবো লেনিন অধিকারগুলো তারা বা সুযোগ সুবিধাগুলো তারা পরিত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো এই সমস্ত অসম সন্ধিগুলো তারা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। অসম সন্ধিগুলো বাতিল করার প্রেক্ষিতেই মূলত তাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাবো অর্থাৎ এই দুটো দেশের বা এই দুটি দেশের সাথে, বিশেষ করে রাশিয়া এবং চীন, এই দুটো দেশের সাথে সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটে। তার কারণ আমরা দেখব যে সমস্ত অসম সন্ধিগুলো স্বাক্ষরিত হয়েছিল, এই অসম সন্ধিগুলোকে বাতিল করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে সেখানে যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে তারা বা এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে তারা সাপোর্ট করে বা এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1917 সালে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পর 1921 সালে জুলাই মাসে আমরা দেখতে পাবো সাংহাইয়ের ফরাসি অঞ্চলে স্থিত একটি বালিকা বিদ্যালয়ে তৎকালীন রাশিয়ার রাষ্ট্রদূত মিস্টার জুফে সাহেবের পৃষ্ঠপোষকতায় পু ওয়েন মিডল স্কুল ফর গার্লসের এই প্রতিষ্ঠানে একটি গোপন সভা আহ্বান করা হয়। 1921 সালে জুলাই মাসে সাংহাইয়ের যে স্কুলটি, এটা ফরাসি অঞ্চলস্থিত একটি বিদ্যালয়টির নাম হলো পু ওয়েন মিডল স্কুল ফর গার্লস। এই স্কুলে একটি সভায় গোপনে চীনের সাম্যবাদী দল সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনে বা এই সভায় আমরা দেখতে পাবো মাও সেতুং সহ 12 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এবং এইখান থেকে অর্থাৎ 1921 সালে এই সাংহাইয়ের এই স্কুল থেকে সর্বপ্রথম এই রাজনৈতিক সংগঠনটির যাত্রা শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো এই দলের মাধ্যমেই বা এই দলের নেতৃত্বেই 1949 সালের 1 অক্টোবর চীনে জনগণতন্ত্র বা দ্য পিপুলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত হয়। 1949 সালের 1 অক্টোবর চীনে জনগণতন্ত্র বা দ্য পিপুলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত হয়। চীনের রাজধানীর নতুন নামকরণ করা হয় পিকিং, এর পূর্ব নাম ছিল পেইপিং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখে নিব এই দলটির নেতৃত্বেই 1949 সালে 1 অক্টোবর চীনের জনগণতন্ত্র বা দ্য পিপুলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত হয়। চীনের রাজধানী নতুন নামকরণ করা হয় পিকিং, এর পূর্ব নাম ছিল পেইপিং। দেশটিকে প্রথম রাশিয়া স্বীকৃতি দান করে অর্থাৎ 1949 সালের 1 অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হওয়ার পরে দেশটির প্রথম স্বীকৃতি দান করে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। এরপর ভারত, পাকিস্তান, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশটিকে স্বীকৃতি দান করে। চীনের সাম্যবাদী আন্দোলনকে আমরা 4টি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা 4টা ভাগে বিভক্ত করে বা 4টা পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম পর্যায়ে আমরা দেখব 1921 থেকে 1927, দ্বিতীয় পর্যায়ে 1928 থেকে 1937, তৃতীয় পর্যায়ে 1938 থেকে 1945, চতুর্থ পর্যায়ে 1945 থেকে 1949। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখে নিলাম 4টি পর্যায়। 1921 থেকে 1927 প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়ে 1928 থেকে 1937, তৃতীয় পর্যায়ে 1938 থেকে 1945, চতুর্থ পর্যায়ে 1945 থেকে 1949। চীনে কমিউনিস্টদের ক্ষমতা দখলের প্রথম পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পর্যায়ে হলো 1921 থেকে 1927। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাবো 1897 সালে সানিয়া ছেনের নেতৃত্বে চীনে কুমিন্টান দলের বেঁচে থাকার অধিকারের নিয়ে অগ্রযাত্রা শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো সানিয়া ছেনের নেতৃত্বে কুমিন্টান পার্টি গঠন করা হয়। KMT, একে আমরা এর মধ্যে KMT বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এদেরকে বলবো KMT বলবো আমরা। KMT আমরা বলছি KMT বা কুমিন্টান পার্টি। এই কুমিন্টান পার্টি সানিয়া ছেনের নেতৃত্বে যে অগ্রযাত্রা সূচনা করে, সেখানে আমরা দেখতে পাবো জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, এই 3টি মূলনীতির
প্রবক্তা চীনের পুনর্জাগরণ লক্ষ্যে কাজ করে যেতে থাকেন। অর্থাৎ সানিয়া ছেন আমরা দেখতে পাবো যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন, কেএমটি বা কুমিন্টান পার্টি। এই রাজনৈতিক দলটি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি, এই তিনটি মূল নীতির প্রবক্তা হিসাবে তিনি এই চীনের পুনর্জাগরণের লক্ষ্যে কাজ করে যেতে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা জানি যে 1911 সালে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল, এবং এই চীনে যে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়, এই প্রজাতান্ত্রিক বিপ্লবের পরে আমরা দেখতে পাবো যে ভিন্ন ধরনের সোসাইটি সেখানে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবায়নে আমরা দেখতে পাবো যে অধিকাংশ ক্ষেত্রে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, অর্থাৎ শাসনতান্ত্রিক ব্যবস্থার কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়। 1918 থেকে 1920 সালের মধ্যে চীনের প্রতি রাশিয়ার বন্ধুত্বপূর্ণ নীতি চীনকে অধিকতর মার্ক্সবাদ এবং লেনিনবাদের প্রতি মূলত আকৃষ্ট করে তোলে, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাবো চীনে মার্ক্সবাদ লেনিনবাদের উপর পাঠচক্র গড়ে তোলার পরিকল্পনা এই সময় উপস্থাপন করা হয়, এবং যে সমস্ত লাইব্রেরিগুলো ছিল সেখানে আমরা দেখতে পাবো পাঠচক্র অর্থাৎ মার্ক্সবাদ এবং লেনিনবাদ এই সমস্ত বিষয়গুলো পাঠদানের জন্য বা পাঠচক্রের ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং যার ফলে আমরা দেখতে পাবো যে এখানে এই মার্ক্সবাদ লেনিনবাদ সম্পর্কে তারা ধারণা লাভ করতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্যায়ে দেখব যে কমিউনিস্টগণ এই সময় ইচ্ছা করলে কুমিন্টান দলে যোগদান করতে পারতেন। একটি আমরা এখানে একটু বলে নেই, সেটা হলো কেএমটি এবং সিসিপি। কেএমটি এবং সিসিপি এই দুটো রাজনৈতিক দলে আমরা দেখতে পাবো যে একই সাথে যোগদান করতে পারতেন। অর্থাৎ আমরা দেখতে পাবো সিসিপির সদস্যরা কেএমটিতে যোগদান করতে পারতেন। সিসিপির যে সমস্ত মেম্বার বা সদস্যগণ ছিলেন তারা ইচ্ছা করলে কেএমটিতে যোগদান করতে পারবেন বা কুমিন্টান পার্টিতে যোগদান করতে পারতেন। তাহলে এখানে আমাদের দেখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কমিউনিস্টগণ এই সময়ে ইচ্ছা করলে তারা একই সাথে কুমিন্টান দলেও যোগদান করতে পারতেন। এইভাবে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যেহেতু একই মেম্বারগণ কেএমটি এবং সিসিপিতে থাকতে পারবেন, অতএব কেএমটি এবং সিসিপি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে এই সময়ে ঐক্য প্রতিষ্ঠিত হয়। কেএমটি এবং সিসিপির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখব যে এই ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে আমরা দেখতে পাবো যে এই দুটি রাজনৈতিক দল মৈত্রী বন্ধন প্রতিষ্ঠিত করে। কিন্তু 1925 সালে আমরা দেখতে পাবো সানিয়া ছেন মৃত্যুবরণ করেন। সানিয়া ছেনের মৃত্যুবরণ করার পরে এই দলটির নেতৃত্ব গ্রহণ করেন, অর্থাৎ কেএমটির নেতৃত্ব গ্রহণ করেন চিয়াং কাই শেক। তাহলে 1925 সালে সানিয়া ছেন মারা গেলেন বা মৃত্যুবরণ করলেন। সানিয়া ছেনের মৃত্যুবরণ করার পরে আমরা দেখতে পাবো চিয়াং কাই শেক কুমিন্টান দলের নেতা হিসাবে নির্বাচিত হন বা বিবেচিত হন, এবং এই যে নেতা হিসাবে নির্বাচিত হন এই 1927 সালে আমরা দেখতে পাবো কমিউনিস্ট এবং কুমিন্টান পার্টি অর্থাৎ কেএমটি এবং সিসিপি এই দুটো দলের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। সাম্যবাদীদের উপর আক্রমণের ফলে কেএমটি সরকার সাম্যবাদীদের চাপে সিয়াংকে 17 এপ্রিল 1927 খ্রিস্টাব্দে জাতীয় বিপ্লবী সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদ হতে বহিষ্কার করে। তখন তারা কমিউনিস্ট অফিসারদের নিয়ে লাল ফৌজ বা রেড আর্মি গঠন করেন। অপরদিকে সিয়াং তখন নানকিংয়ে জাতীয়তাবাদী সরকার গঠন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের দেখতে হবে যে 1927 সালে কমিউনিস্ট এবং কুমিন্টান অর্থাৎ সিসিপি এবং কেএমটি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে মূলত বিরোধের সৃষ্টি হয়। এই দুটো রাজনৈতিক দলে আমরা দেখতে পাবো চীনে তার প্রাধান্য বিস্তারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং সাম্যবাদীদের উপর আক্রমণের ফলে কেএমটির এই সাম্যবাদীরা সিয়াংকে চাপে ফেলে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করে, এবং তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো রেড আর্মি বা লাল ফৌজ নামে একটি বাহিনী তারা গঠন করে প্রথম পর্যায়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে রেড আর্মি গঠনের পরে 1928 সালে ইতিমধ্যেই চিয়াং কাই শেক কি করেছে, নানকিংয়ে একটি নতুন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই অবস্থায় 1930 সালে তারা ঘোষণা করে যে অন্য কোনো রাষ্ট্রের অধিকারের পরিসমাপ্তি 1930 সালে তারা ঘোষণা করে যে চীনে অন্য কোনো রাষ্ট্রের অধিকারের পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ বিদেশি যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে এই সমস্ত রাষ্ট্রের অধিকারের পরিসমাপ্তি ঘটবে, কিন্তু বিদেশিরা একসুরও এই সমস্ত বিষয়গুলো থেকে নড়তে রাজি ছিলেন না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে এই যে অবস্থাটির সৃষ্টি হলো, এই অবস্থার সৃষ্টির ফলে আমরা আমাদের মাঝে যে গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা হলো সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যে আমরা দেখব 1921 থেকে 1927 খ্রিস্টাব্দের মধ্যে কেএমটি এবং সিসিপি এই দুটি গ্রুপের মধ্যে চিয়াং কাই সমর্থিত এবং আমরা
মূলত আমরা এখানে কি সিসিপি এবং কেএমটি বলি, অন্য কোনো নাম না বললে আমাদের ক্লিয়ার একটি ধারণা থাকবে। সিসিপি এবং কেএমটির মধ্যে সংঘাত বা সংঘর্ষ সংঘটিত হয় এবং আমরা দেখতে পাবো যে সাম্যবাদী আন্দোলন এই সময়ে বিপর্যয়ের মুখোমুখি পড়ে। চীনের সাম্যবাদী দল সংক্রান্ত স্ট্যালিন কিছু নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, কিন্তু স্ট্যালিনের এই নীতিগত সিদ্ধান্তের পরও আমরা দেখতে পাবো চীনের সাম্যবাদী দল সংক্রান্ত স্ট্যালিনের নীতি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। স্ট্যালিন আশা করেছিলেন কেএমটির অভ্যন্তরে সাম্যবাদী প্রভাব বিস্তৃত হবে এবং কেএমটি সর্বহারা শ্রমিক সম্প্রদায়ের কক্ষিগত হবে, কিন্তু 12 দিন কর্তৃক কেএমটি পুনর্গঠন, সেনাপতি গ্যালেন কর্তৃক পার্টি সেনাবাহিনীকে সামরিক শিক্ষাদান এবং সর্বোপরি চিয়াং কাই শেকের ব্যক্তিত্ব নেতৃত্বে স্ট্যালিনের আশা নিরাশায় পরিণত করেন এবং আন্দোলনের প্রথম পর্যায়ে শেষের দিকে চিয়াং কাই শেক কেএমটির অধীনে প্রায় সমগ্র চীনের ঐক্য সাধন করার পরিকল্পনা গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার ফলে আমরা দেখতে পাবো যে তিনি যে জাতীয়তাবাদী সরকার 1928 সালে প্রতিষ্ঠিত করেন, এই 28 সালে জাতীয়তাবাদী সরকার নাম নিয়ে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা চীনের বিভিন্ন অংশে তারা তাদের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করেন। 1930 সালে যে ঘোষণাটি তিনি প্রদান করেন সেখানে বলা হয় যে এই দেশ থেকে বিদেশিদের বিতাড়িত করা পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু বিদেশিরা তার এই কথায় কোনো কর্ণপাত করেনি, তারা তাদের কোনো বিষয় পরিত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই অবস্থায় আমরা ইতিপূর্বেই জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 1931 সালে জাপান মাঞ্চুরিয়া দখল করলে চীনের পরিস্থিতি ভিন্ন আকার ধারণ করে। এইখানে যে চীনের জাপান মাঞ্চুরিয়া দখল করলে চীনের পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে যায় এবং এই সময় আমরা দেখতে পাবো কেএমটি এবং সিসিপি এই দুটো রাজনৈতিক দল সক্রিয়ভাবে আর একত্রিত হওয়ার কোনো পরিকল্পনায় গ্রহণ করে না। যদিও আমরা দেখতে পাবো যে একটি বিদেশি শক্তি মাঞ্চুরিয়া দখল করছে, কিন্তু আমরা দেখতে পাবো চিয়াং কাই শেক শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়েই এটা পরিত্যাগ করেছিলেন, তার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেননি। এই সময় আমরা দেখতে পাবো মাও সেতুং চীনে কৃষক আন্দোলন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। মূলত আমরা দেখতে পাবো 1927 খ্রিস্টাব্দে যে সময় রেড আর্মি গঠন করা হয়, এই রেড আর্মির গঠন করার পর থেকেই মাও সেতুং চীনের গ্রাম অঞ্চলে তাদের বা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার লোকজনকে বা কমিউনিস্টদের বা সিসিপির লোকজনকে গ্রাম অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং এই সময় মাও সেতুং এর নেতৃত্বে আমরা দেখতে পাবো চীনে কৃষকগণ একত্রিত হওয়া শুরু করেন এবং চীনে কৃষক বিদ্রোহ শুরু করেন এবং কৃষকদের মধ্যে ঐক্যমত সৃষ্টির একটি চেষ্টা তারা শুরু করেন। কৃষকদের মধ্যে ঐক্যমতের প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে এই অবস্থায় তিনি একটি বড় আকারের কৃষক বিদ্রোহ সংগঠিত করার পক্ষে মত বা ব্যক্ত করেন। এই পর্যায়ে 1937 সালে আমরা দেখতে পাবো 1937 সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হয়। 1937 সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1930 সালে যে চীন জাপান যুদ্ধটি শুরু হয়, এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়, সেটা আমরা দেখে নিব। যে দেশের অভ্যন্তরে 1928 থেকে 1937 খ্রিস্টাব্দের মধ্যে দেশের অভ্যন্তরে এবং বাহিরে দুইটি শক্তি দাঁড়ায় যায়। অর্থাৎ একটা আমরা দেখতে পাবো যে চিয়াং কাই শেকের বিরুদ্ধে একটি গ্রুপ, অর্থাৎ কেএমটির বিরুদ্ধে সিসিপি, অপরদিকে আমরা দেখতে পাবো বিদেশি শক্তিবর্গ, বিশেষ করে আমরা দেখতে পাবো জাপান সহ বিশ্বের অন্যান্য দেশগুলো তাদের বিরুদ্ধে নীতিগতভাবে অবস্থান করে। অতএব আমরা 1928 থেকে 1937 খ্রিস্টাব্দের মধ্যে কেএমটির অভ্যন্তরেও আমরা দেখতে পাবো যে এক ধরনের অন্তর্বিরোধের সৃষ্টি হয়। এই অবস্থায় কেএমটির অন্তর্গত দুটি অংশে তারা বিভক্ত হয়ে পড়ে, একটা হলো বামপন্থী আর একটা ডানপন্থী বা দক্ষিণপন্থী রাজনীতিদের। তাদের কার্যকলাপের নব উত্থিত স্বাধীনপ্রায় সমন্বয়কদের রাজনৈতিক আচরণ এবং সাম্যবাদী দলের বিরুদ্ধে কর্মতৎপরতা নানকিংস্থ কেএমটি সরকারকে অত্যন্ত বিব্রত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাবো কেএমটির এক হলো আভ্যন্তরীণ চাপ আছে, অর্থাৎ সিসিপির চাপ, অপরদিকে আমরা দেখতে পাবো বহিঃশত্রুর চাপ। আবার এর পাশাপাশি আমরা দেখতে পাবো কেএমটি নামক যে রাজনৈতিক সংগঠন ছিল, এই রাজনৈতিক সংগঠনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তঃকলহ লেগেই থাকে। অর্থাৎ এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে এই সাম্যবাদী দলের এই ধরনের আচরণ এবং এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে সমাজতান্ত্রিক জাতীয়তাবাদীদের সরকারকে বা কেএমটি সরকার এই অবস্থায় অত্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তার কারণ কেএমটি নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব বা অন্তঃকলহ এই সময়ে দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো যে এই অবস্থায়
সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হয়। 1937 সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হয়। এ সময় চৌ এন লাই ও চিয়াং কাই শেকের মধ্যে আলোচনার পর কমিউনিস্ট এবং কুমিনটাং বা কেএমটি এবং সিসিপি এ দুটো রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখব যে 1937 থেকে সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হয় এবং এ সময়ে চৌ এন লাই এবং চিয়াং কাই শেকের মধ্যে আলোচনার পর শেষে সিসিপি এবং কুমিনটাং পার্টি বা কমিউনিস্ট পার্টি এবং কুমিনটাং পার্টি এ দুটো রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে ওঠে। এই যে ঐক্য গড়ে ওঠে, যার ফলে আমরা দেখতে পাবো যে সেখানে এই দুটি রাজনৈতিক দলের ঐক্যের বন্ধন সৃষ্টি হওয়ার প্রেক্ষিতেও আমরা দেখতে পাবো যে তারা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ কিন্তু প্রতিরোধ করতে পারেনি। এমনকি আমরা দেখতে পাবো বিদেশিদের বিতরণ করাও, তাদের বিতাড়িত করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। 1941 সালে ইতিপূর্বে আমরা জানি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখব যে 1941 সালে আমেরিকা ও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। 1941 সালে 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। 1941 সালে 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করলে আমরা দেখতে পাবো যে সেখানে পার্ল হারবার আক্রমণের পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাশিয়া এবং আমেরিকা দুটো দেশের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু 1941 সালে আমেরিকা এবং রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করায় এই দুটি দেশের মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও যেটা অনেকাংশে হ্রাস পেয়েছিল। এই দল দুটো থেকে একে অপরকে সন্দেহের দিতে মূলত আমরা দেখতে পাবো প্রতিটি দেশ, অর্থাৎ যদিও দুটি দেশ একত্রিত হয়ে যুদ্ধ পরিচালনা করছিলেন, তবে এই দুটি দেশের মধ্যে আমরা দেখতে পাবো যে এই দুটো দেশ একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকতো অনবরত। এই অবস্থায় 1943 সালে কমিউনিস্টরা যে এলাকা দখল করে তার জনসংখ্যা দাঁড়ায় 8 মিলিয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1941 সালে আমেরিকা এবং রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করায় এই দুটো দলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। এই যে দল দুটো, অর্থাৎ আমরা দেখতে পাবো এই যে রাশিয়া এবং আমেরিকা, তাদের মধ্যে বিশাল পার্থক্য ছিল। একটা ছিল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র, আরেকটা হলো পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা রাষ্ট্র, আরেকটা হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র। এই দুটি রাষ্ট্রের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করা যদিও সম্ভব হয়নি, তবে তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা সক্রিয়ভাবে একই সাথে অংশগ্রহণ করেছিলেন। এই দল দুটো থেকে একে অপরকে সন্দেহের দৃষ্টিতে বা এই দুটো দেশকে একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। 1943 সালে আমরা দেখতে পাবো কমিউনিস্টরা যে সমস্ত এলাকা দখল করেছিলেন তার জনসংখ্যা ছিল 8 মিলিয়ন। 1945 সালে কমিউনিস্টরা কুমিনটাং দলকে জানিয়ে দেয় যে তারা এই দলকে স্বৈরাচারী শাসন আর এই দলের মেনে নেবে না। এই অবস্থায় আমরা দেখব যে এখানে 1946 সালে কমিউনিস্টরা তাদের সেনাবাহিনীর নাম পরিবর্তন করে রাখে জনতার মুক্তি সৈনিক, এবং এই অবস্থায় 1948 সালে 46 সালে যে মুক্তি সৈনিক রাখেন, এই অবস্থায় আমরা দেখতে পাবো যে 1945 সালে 2 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাপান আত্মসমর্পণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা জানি যে 1945 সালের 6 এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে আকস্মিকভাবে আণবিক বোমা বর্ষণের পরে জাপান নীতিগতভাবে আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1945 সালের 2 সেপ্টেম্বর তারা আত্মসমর্পণ করে। তাদের আত্মসমর্পণের পরে আমরা দেখতে পাবো এই অঞ্চলটিতে, অর্থাৎ চীনের দুটি দল যে সিসিপি এবং কমিউনিস্ট পার্টি, সিসিপি এবং কেএমটি, এই দুটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরি করা কোনোভাবেই সম্ভব হয় নাই, এবং এই দুটো দলের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে তা দূরীভূত করার জন্য এবং এই দুটো দলের মধ্যে একত্রিত করার জন্য তৎকালীন মার্কিন সেনাপতি মিস্টার মার্শালকে এই অঞ্চলে ট্রুম্যান প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের যে অবস্থাটির সৃষ্টি হয়েছে, চীনের গৃহযুদ্ধ সংগঠিত হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি চলছে। অতএব এই অবস্থার হাত থেকে রক্ষা করার জন্য চীনের সেনাপতি মার্শালকে 1945 সালের ডিসেম্বরের মধ্যভাগে তিনি প্রেরণ করেন। এই চীনে উপস্থিত হয়ে তিনি তখন বিবদমান যে দুটি দল ছিল বা দুটি গ্রুপ ছিল, বিশেষ করে আমরা দেখব সিসিপি এবং সিসিপি
কেএমটি, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে তিনি আলাপ আলোচনা শুরুর জন্য উদ্যোগ গ্রহণের বিষয়ে তাদেরকে ত্বরান্বিত করার চেষ্টা করেন। তখন বিবদমান দুটি দলই তাকে স্বাগত জানায়। অর্থাৎ আমরা দেখতে পাবো যে সেনাপতি মার্শাল এখানে উপস্থিত হয়ে চীনে যে বিবদমান দুটি দল রয়েছেন, এই বিবদমান দুটি দলকেই তারা স্বাগত জানায় এবং এর মধ্যস্থতা গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। অর্থাৎ আমরা দেখতে পাবো সিসিপি এবং কেএমটি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করার আগ্রহ প্রকাশ করে। সুযোগ বুঝে মার্শাল তার তিনটি উদ্দেশ্য ঘোষণা করেন। 1 নম্বর হলো গৃহযুদ্ধে অস্ত্র সংবরণ। 1 নম্বর আমরা দেখব গৃহযুদ্ধে অস্ত্র সংবরণ, সর্বদলীয় সরকার গঠনের উদ্দেশ্যে আলোচনা। 3 নম্বরে দেখব আমরা কেএমটি এবং সিসিপি সেনাবাহিনীর মিলনে জাতীয় সেনাবাহিনী গঠন। তাহলে যে মার্শাল আমেরিকা থেকে মার্শাল আসলেন, তিনি চীনের যে দুটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ দল রয়েছে, বিশেষ করে সিসিপি এবং কেএমটি, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরি করার আপ্রাণ চেষ্টা করেন এবং সেই অংশ হিসাবে আমরা দেখতে পাবো তিনি তাদেরকে প্রস্তাব দিলেন যে গৃহযুদ্ধ যেহেতু সংগঠিত হচ্ছে, অর্থাৎ দুই পক্ষকেই অস্ত্র সংবরণ করতে হবে 1 নম্বর। 2 নম্বরে হলো সর্বদলীয় সরকার গঠনের উদ্দেশ্যে তাদেরকে আলাপ আলোচনা করতে হবে এবং এই আলাপ আলোচনার ভিত্তিতে এই দুটো দলের মধ্যে একটি সম্মেলন সংগঠিত হবে এবং এই সম্মেলনের মাধ্যমে এই দুটো দলের মধ্যে যে সমস্ত দূরত্বগুলি রয়েছে সেগুলো নিরসন করার জন্য চেষ্টা করা হবে। 3 নম্বরে বলা হলো কেএমটি এবং সিসিপি সেনাবাহিনীর মিলনে জাতীয় সেনাবাহিনী গঠনের নীতিগত সিদ্ধান্ত তিনি প্রদান করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্শাল কিন্তু 3টি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন। সেটা হলো গৃহযুদ্ধকে থামিয়ে অস্ত্র সংবরণ করতে হবে, সর্বদলীয় সরকার গঠনের উদ্দেশ্যে আলোচনা করতে হবে, কেএমটি এবং সিসিপি সেনাবাহিনী একত্রিত হয়ে তারা একটি জাতীয় সেনাবাহিনী গঠন করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখে নিব যে এই যে সেনাবাহিনী গঠন করলেন, এই সেনাবাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাবো যে তারা অদূর ভবিষ্যতে তাদের নিজেদের মধ্যে ঐক্যের পথকে প্রশস্ত করবেন। দুটি দলে মার্শালের এই প্রস্তাবকে সাধুবাদ জানালেও দুই দলভুক্ত চরমপন্থীরা চীনের ব্যাপারে মার্কিন হস্তক্ষেপকে কোনোভাবেই সুনজরে দেখেননি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব যে সেনাপতি মার্শাল যে পরিকল্পনাটি উপস্থাপন করেছিলেন এবং তিনি সেখানে দীর্ঘদিন চীনে অবস্থান করেছিলেন এবং তিনি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবন্ধন সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই ঐক্যের বন্ধন তৈরি করা সম্ভব হয়নি এবং এই দুটো রাজনৈতিক দলের মধ্যে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো সংঘর্ষ লেগেই থাকে এবং এই সংঘর্ষের প্রেক্ষিতে মূলত আমরা দেখতে পাবো এই দুটো রাজনৈতিক দল শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই দুটো রাজনৈতিক দলের মধ্যে চরম হানাহানি এবং দ্বন্দ্বের সূচনা হয়। এবং এই অবস্থায় 1948 সালের নভেম্বর মাসের দিকে চীনের কমিউনিস্টগণ জাতীয়তাবাদীদের শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে জাতীয়তাবাদীদের পতন ঘটে এবং আমরা দেখতে পাবো যে মানচুরিয়া অঞ্চল থেকে শুরু করে সমগ্র চীনে এই 1948 সালে নভেম্বর এমনকি ডিসেম্বরের মধ্যে আমরা দেখতে পাবো সিসিপির সেনাবাহিনী এবং সিসিপির লোকজন এটা দখল করার পরিকল্পনা গ্রহণ করে এবং 1949 সালে 1 অক্টোবর চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় বিশ্বের এই দেশটিতে অর্থাৎ আমরা দেখব যে 1949 সালে 1 অক্টোবর চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়। সিসিপির নেতৃত্বে এই কমিউনিস্ট শাসন দীর্ঘদিন পর্যন্ত বা আজ পর্যন্ত অব্যাহত আছে। 1949 সালে চিয়াং এর নানকিং সরকার নানকিং হতে ক্যান্টনে পালিয়ে যান এবং ক্যান্টিন থেকে পরবর্তী সময়ে ডিসেম্বর মাসে তারা ফরমোজায় নির্বাসনে চলে যান। এই ফরমোজাই হলো বর্তমান নাম তাইওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এটা ধারণা থাকতে হবে যে ফরমোজা হলো পূর্ব নাম, বর্তমান নাম তাইওয়ান। তাহলে 1949 সালে চিয়াং কাইশি, যেহেতু 1949 সালে 1 অক্টোবর চীনে মূল ভূখণ্ডে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতীয়তাবাদীরা শোচনীয়ভাবে তাদের নিকট পরাজিত হয়েছে, অতএব জাতীয়তাবাদীদের কিছু সংখ্যক নিয়ে 1949 সালে চিয়াং প্রথমে নানকিং সরকার হতে বা নানকিং হতে ক্যান্টনে পালিয়ে যান এবং অনতি বিলম্বে অর্থাৎ পরে ডিসেম্বর মাসে ক্যান্টন থেকে
ফরমোজা বা বর্তমান তাইওয়ানে চলে যান এবং সেখানে একটি সরকার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছেন। তাহলে আমরা দেখতে পাবো যে ফরমোজাতে এই চিয়াং কাই শেকের নেতৃত্বে আরেকটি সরকার ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা দেখে নেওয়ার চেষ্টা করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 1949 সালে এই চীনে সিসিপির নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবটি সংগঠিত হয়। সিসিপির নেতৃত্বে এখন আমরা দেখব যে সিসিপির যে সমস্ত নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বের সাথে নেতৃত্ব প্রদান করেছেন তার সম্পর্কে দু চারটি কথা না বললে এটা সঠিক হবে না। বিদায় আমরা মাও সেতুং সম্পর্কে, অর্থাৎ এই সিসিপির যে নেতৃত্ব দিয়েছেন মাও সেতুং, এই মাও সেতুং সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাও সেতুং 1883 সালে চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন। 1908 সালে মাত্র 15 বছর বয়সে তিনি লেখাপড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাহলে এই ভদ্রলোক 1908 সালে মাত্র 15 বছর বয়সে লেখাপড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাকে ডাকা হতো যাযাবর বিদ্যান, অর্থাৎ আমরা দেখব যে মাও সেতুংকে বলা হতো যাযাবর বিদ্যান। 1921 সালে তিনি হুনানের রাজধানী চাংশায় চলে আসেন এবং এখানে এসে তিনি পড়াশোনায় ব্যস্ত থাকেন। 1918 সালে চাংশা ছেড়ে তিনি পিকিংয়ে চলে যান এবং এ সময় তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেন তু সি এর সান্নিধ্য লাভ করেন। সেন তু সিনের সান্নিধ্য লাভ করে তিনি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করে এবং এই সময় আমরা দেখতে পাবো যে সমস্ত পাঠচক্রগুলো গড়ে উঠেছিল তা তার তত্ত্বাবধানেই সংগঠিত হয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অধ্যাপক সেন তু সি এর সান্নিধ্য লাভ করেন এবং 1919 সালে তিনি লিতা সাও এবং এর যে মার্কসিস্ট সম্পর্কে, অর্থাৎ কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস প্রবর্তিত যে সমস্ত নীতি আদর্শ রয়েছে, এই সমস্ত নীতি আদর্শ সম্পর্কে যে সমস্ত গ্রন্থাবলী রয়েছে এগুলো পাঠ করার জন্য পাঠচক্রে তিনি যোগদান করার পরিকল্পনা গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখে নিব যে এই ভদ্রলোক এই যে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন এবং 1921 সালে যে রাজনৈতিক দল বা সিসিপি নামে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হলো, শুরু থেকেই তিনি প্রথম সভাতেই এই রাজনৈতিক দলের সাথে যেভাবে ছিলেন এবং তিনি এই শেষ পর্যন্ত এই রাজনৈতিক দলের সাথে তার অব্যাহত ভাবে থাকেন এবং 1921 সাল থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 1949 সালে এই মাও সেতুংয়ের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয় সেটাই মূলত অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব। চীনে 1949 সালে 1 অক্টোবর সংগঠিত হয় এবং আমরা দেখতে পাবো যে মাও সেতুং এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনার মাধ্যমে তিনি তার আন্দোলনকে বেগবান করেন এবং জাতীয়তাবাদীদের পরাজিত করে চীনে একটি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীনের এই সময়কার ইতিহাসে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যা বারবার আমরা ইতিমধ্যে নাম বলেছি, তোমরা শুনেছ, চিয়াং কাই শেক। এই চিয়াং কাই শেক সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে চিয়াং কাই শেক 1887 সালে আমরা দেখতে পাবো 31শে অক্টোবর জেকিয়াং প্রদেশের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে। তিনি প্রথম জীবনে পাউটিং এর চীনা সামরিক বিদ্যালয় এবং পরে টোকিও সামরিক কলেজ হতে শিক্ষা গ্রহণ করে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি চীনা বিপ্লবী সানিয়া ছেনের অনুসারী হয়ে কুমিংটান বা কেএমটি দলে যোগদান করেছিলেন এবং এই যে কেএমটি দলে যোগদান করেন তারপর থেকে তার রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। মূলত আমরা দেখতে পাবো এই ভদ্রলোক অর্থাৎ চিয়াং কাই শেক প্রথম থেকে তার জীবনের শুরু থেকেই সামরিক প্রশিক্ষণ অর্থাৎ সামরিক স্কুলগুলোতে পড়াশোনা করেছেন এবং সামরিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা দেখতে পাবো যে টোকিও সামরিক কলেজ থেকেও তিনি শিক্ষা গ্রহণ করেছেন এবং তিনি যে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবী নেতা সানিয়া ছেনের অনুসারী ছিলেন এবং তিনি সানিয়া ছেনের যে রাজনৈতিক দল কেএমটি, এই কেএমটি রাজনৈতিক দলে যোগদান করেছিলেন। 1925 সালে তিনি কুমিংটান বাহিনীর বা কেএমটির কমান্ডার ইন চিফ পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুটি রাজনৈতিক দল সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং কেএমটি ও সিসিপির মধ্যে যে সংঘর্ষ বা সংঘাতগুলো সংঘটিত হয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। বিভিন্ন দেশের মধ্যস্থতা করার চেষ্টা করেছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো মাও সেতুংয়ের নেতৃত্বে যে সমস্ত কৃষক সম্প্রদায় রয়েছে তারা একত্রিত হয়ে শেষ পর্যন্ত একটি বিপ্লব ঘটানোর মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছিল, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে অবস্থাটির সৃষ্টি হলো, এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখব যে
1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে সেখানে একটি বিপ্লব সংগঠিত হলো। এই আমরা মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালে বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক বিষয় স্কেপ করে গেছি, এই কারণে তোমাদের মনের মধ্যে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো করলে হয়তো তোমাদের সেটা সমাধান হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টপিকসটি পড়ার জন্য বা এই বিষয়টি পড়ার জন্য তোমরা যে বইটি ফলো করবে সেটা আমরা দেখব যে আব্দুল হালিমের আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত ইতিহাস এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। অতএব বিষয়টি তোমরা সেখান থেকে পড়তে পারো, আর অন্যান্য বইয়েরও তোমরা সহায়তা নিতে পারো। তোমাদের অশেষ ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।